একই দিনে বায়ু প্রবাহ সম্পর্কিত দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয় আকস্মিক বায়ু প্রবাহ। আলোচ্য বিষয় আকস্মিক, সাডেন যাকে বলা, হঠাৎ, সাডেন যাকে তোমরা বলো হঠাৎ, আকস্মিক বায়ু প্রবাহ। এই আকস্মিক মানে কোনো ঘটনা হট করে ঘটে যাওয়া, আকস্মিকভাবে ঘটে যাওয়া, হঠাৎ ঘটে যাওয়া। তাহলে আকস্মিক বায়ু নিশ্চয়ই এরকম হঠাৎভাবে প্রবাহিত হয়, আকস্মিকভাবে প্রবাহিত হয়। তাহলে সূত্রেতে আমরা কি জানবো? যে সমস্ত বায়ু প্রবাহের সুনির্দিষ্ট নিয়মকানুন নেই, আকস্মিকভাবে যাদের আবির্ভাব ঘটে, আকস্মিকভাবে যাদের সৃষ্টি হয়, তাদের আমরা বলবো আকস্মিক বায়ু প্রবাহ। এখন এই আকস্মিক বায়ু প্রবাহকে আমরা দুটো ভাগে মুখ্যত ভাগ করব। এক, ঘূর্ণবাত। দুই, প্রতীপ ঘূর্ণবাত। প্রতীপ ঘূর্ণবাত। ঘূর্ণবাত আলোচনার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, এটা হলো নিম্নচাপ কেন্দ্রিক। নিম্নচাপ কেন্দ্রিক। আর প্রতীপ ঘূর্ণবাত উচ্চ চাপ কেন্দ্রিক। এখন নিম্নচাপ কেন্দ্রিক, উচ্চচাপ কেন্দ্রিক, মূল দুটো বিষয় নিয়ে আমরা ঢুকলাম। একটা হলো ঘূর্ণবাত, একটা হলো প্রতীপ ঘূর্ণবাত। কোন বায়ুর অংশ? আকস্মিক বায়ু প্রবাহের অংশ। আকস্মিক কেন বললাম? এর কোনো বাধা নিয়ম নেই, হঠাৎ এদের সৃষ্টি ঘটে। সেই সৃষ্টির পিছনে দুটো কারণ আমরা গোপনের উল্লেখ করে ফেলেছি। দেখো, একটা বলেছি নিম্নচাপ, একটা বলেছি উচ্চচাপ। অর্থাৎ নিম্নচাপ আর উচ্চচাপ, এদের সৃষ্টি, এদের বিস্তৃতি, এর উপরে ভিত্তি করে এই দুই প্রকার বায়ুর সৃষ্টি হয়, অর্থাৎ ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এখন ঘূর্ণবাত আমরা কাকে বলবো? তোমরা একটা নাম প্রায় শুনেছ, সাইক্লোন, টর্নেডো, টাইফুন, এই ঝড়গুলো ঘূর্ণবাত। বৈশিষ্ট্যগুলো কি? তাহলে ঘূর্ণবাত কাকে বলবো? ঘূর্ণবাত হলো এর কেন্দ্রমুখী, কেন্দ্রে নিম্নচাপযুক্ত, ঊর্ধ্বগামী, আকস্মিক, কুণ্ডলী আকারে প্রবাহিত বায়ু প্রবাহ। কি বললাম আমি? যে এ হলো নিম্নচাপের প্রবাহের সৃষ্টি হবে, এ উপরের দিকে উঠে যাবে, আর এর মধ্যে ঘূর্ণন তৈরি হবে। এই ঘূর্ণন তৈরি হবে বিষয়টা আমরা পরে জানব। তাহলে মুখ্য বিষয় নিম্নচাপ কেন্দ্রিক, অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো অঞ্চলে, কোনো স্থানে সূর্যতাপের তারতম্যের কারণে যদি নিম্নচাপের সৃষ্টি হয়, নিম্নচাপ গভীর হয়, তাহলে ওই নিম্নচাপের দিকে পার্শ্বস্থ উচ্চচাপের বায়ু তীব্র গতিতে কেন্দ্রে প্রবেশ করে, কেন্দ্রে প্রবেশ করে ঊর্ধ্বমুখী হয়। এরা কুণ্ডলী বা বাঁক নিয়ে প্রবাহিত হয়, ঘুরতে ঘুরতে প্রবাহিত হয়, তাই একে আমরা বলছি ঘূর্ণবাত। একটু চিত্রের মাধ্যমে জানতে চাই। আমরা কীরকমভাবে জানতে চাইব? দেখো, আমি যে চিত্রে দেখাচ্ছি, এখানে ধরো বায়ুর চাপ কমে গেছে, অর্থাৎ সেখানে সূর্যতাপের প্রভাবে বায়ু উষ্ণ হয়ে গেছে। উষ্ণ হয়ে যাওয়ার জন্য উপর দিকে উঠে গেছে, বায়ুর চাপ কমে গেছে। তাহলে বায়ুর চাপ কমে যাওয়ার কারণে হিসেব মতো দেখিনি আমরা, ধরে নাও এর কেন্দ্রে বায়ুচাপ দাঁড়িয়েছে 930 মিলিবার। তাহলে তার পাশে একটু বেশি হবে, কেন্দ্রে কমবে, তার পাশে আর একটু বেশি হবে, তার পাশে আর একটু বেশি হবে। আমরা 5 মিলিবার করে ডিফারেন্স করলাম। দেখো, 935 মিলিবার, 940 মিলিবার, 945 মিলিবার। মিলিবার বারবার বলছি, মিলিবার হলো বায়ুর চাপ মাপার একক, বায়ুর চাপ মাপার একক। এখন যেহেতু এর কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয়েছে, তাই তার পার্শ্বস্থ তুলনামূলক শীতল ভারী বায়ু কেন্দ্রের দিকে অগ্রসর হবে।
কেন্দ্রের দিকে অগ্রসর হবে। কেমনভাবে অগ্রসর হবে সেটাকে আমরা আলোচনা করব। দেখো, কেন্দ্রের দিকে এ যখন অগ্রসর হচ্ছে তখন দেখো একটা ঘড়ির কাঁটার উল্টো দিকে এটা ঘটে উত্তর গোলার্ধে, এটা ঘটে উত্তর গোলার্ধে। এখন কেন্দ্রে যখন প্রবেশ করবে তখন এর দুটো পার্ট তৈরি হবে। এক, কেন্দ্রস্থ অঞ্চল, কেন্দ্রস্থ অঞ্চল, আর দুই, বহিকেন্দ্রস্থ অঞ্চল, বহিকেন্দ্রস্থ অঞ্চল। এখন বহিকেন্দ্রস্থ অঞ্চল কি? বহিকেন্দ্রস্থ অঞ্চল হলো তার পার্শ্বস্থ অঞ্চল। এই সাপেক্ষে ঘূর্ণবাতের দেহের গঠনের দুটো পার্ট আমরা মুখ্যত পাচ্ছি। একটা বলছি ঘূর্ণবাতের চক্ষু, যা তার কেন্দ্রে অবস্থান করে, ঘূর্ণবাতের চক্ষু। দ্বিতীয় নাম্বার বললাম ঘূর্ণবাতের দেওয়াল, ঘূর্ণবাতের দেওয়াল, দয়েকার ও অন্তস্তয়কার ল, ইংরেজিতেও আমরা বলি ওয়াল। তাহলে দুটো পার্ট পেলাম, ঘূর্ণবাতের চক্ষু, ঘূর্ণবাতের দেওয়াল। ছবিটা যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে দেখো, আমি একটা গ্লাসের ছবি দিচ্ছি। এই দেখো, এখানে নিচের অংশ, উপরের দিকে বর্ধিত অংশ। এখন এই রকম জায়গায় নিম্নচাপ তৈরি হয়েছে। এটাই ঘূর্ণিবাতের শক্তির প্রধান উৎস, যার বিস্তৃতি 10 থেকে 20 কিলোমিটার। হ্যাঁ, এই 10 থেকে 20 কিলোমিটার জায়গাটায় নিম্নচাপটা সক্রিয় হয়েছে অত্যন্ত বেশি, ফলে তার পাশ থেকে বায়ু এই কেন্দ্রের দিকে প্রবেশ করছে। এই কেন্দ্রে যেদিকে প্রবেশ করছে সেই জায়গাটাকে আমরা বলছি ঘূর্ণবাতের চক্ষু। এই ঘূর্ণবাতের চক্ষুই ঘূর্ণবাতের শক্তির উৎস, ঘূর্ণবাতের শক্তির উৎস। এখন এই বায়ু কেন্দ্রে প্রবেশ করে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বামাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়ে ঊর্ধ্বগামী হয়। এখন হিসেব করে দেখো, এর দুটো পার্ট পেলে। আমি যে কেন্দ্রস্থ পার্ট, এটা হলো চক্ষু, আর যে বরাবর সে উপরের দিকে ক্রমাগত তার পরিধি বিস্তার করে বাড়তে থাকে সেই বরাবর অঞ্চলটাকে আমরা বলবো তার দেওয়াল। সেটা হলো তার দেওয়াল বা প্রাচীর, দেওয়াল বা প্রাচীর, ইংরেজিতেও আমরা বলি ওয়াল। এখন কেন্দ্র থেকে প্রচণ্ড শক্তি নিয়ে, যা শক্তির মূল উৎস হলো তাপ, সেই তাপ শক্তি নিয়ে উপরের দিকে ওঠার জন্য তার ক্রমাগত যত উপরে উঠতে থাকে পরিধি বাড়তে থাকে। যে পরিধি বরাবর সে অগ্রসর হতে থাকে সেই পরিধিটাকে আমরা বলছি ঘূর্ণবাতের দেওয়াল। এখন এই যত উপরের দিকে উঠছে তত দুটো জিনিস আমরা লক্ষ্য করছি, যে কেন্দ্রীয় অংশ যেটা চক্ষু, সেই তার শক্তি, তার তাপের যোগান কমছে, তার তাপের যোগান কমছে। তাপের যোগান, তাপই তার শক্তির উৎস। তার মানে কি, উৎস থেকে সে সরে যাচ্ছে, তার যে চালিকা শক্তি সেই শক্তির পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ যত উপরের দিকে যাচ্ছে তত। দুই, দেখো, কেন্দ্র থেকে যত উপরের দিকে যাচ্ছে তত তার পরিধি বাড়ছে। পরিধি বাড়ার ফলে কী হচ্ছে, বায়ু আয়তনে প্রসারিত হচ্ছে, তাপ রিলিজ করছে, ফলে তার গতি হারাচ্ছে। এই বায়ু ঊর্ধ্বগামী হয়ে ক্রমাগত প্রসারিত হয়ে ধীরে ধীরে বিলীন হয়। একে আমরা বলি ঘূর্ণবাত। এখন এই ঘূর্ণবাতের আবার, এই নিম্নচাপ কেন্দ্রিক ঘূর্ণবাত, এর আবার দুটো পার্ট আছে। এক, ক্রান্তীয় ঘূর্ণবাত। আমরা যে চিত্রে আলোচনা করলাম সেটা মূলত ক্রান্তীয় ঘূর্ণবাতই, ক্রান্তীয় ঘূর্ণবাত, ক্রান্তীয় ঘূর্ণবাত। এখন ক্রান্তীয় মানে কি, দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে। ক্রান্তীয় মানে মনে রাখতে হবে, ক্রান্তীয় শব্দ হচ্ছে কর্কট ক্রান্তীয় ও মকর ক্রান্তীয়। অর্থাৎ কর্কট ক্রান্তীয় বা মকর ক্রান্তীয় অঞ্চলে কোনো নিম্নচাপ তৈরি হলে সাধারণভাবে 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অবলিক দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিম্নচাপ তৈরি হলে ওই ঘূর্ণবাতকে বলবো ক্রান্তীয় ঘূর্ণবাত। এই ক্রান্তীয় ঘূর্ণবাতে তাপের যোগান বেশি হয়, এর চক্ষুর বিস্তৃতিও বেশি হয়, এর পরিধির বিস্তৃতিও বেশি হয়, ফলে এর গতিবেগ বেশি হয়, এর প্রকৃতির অত্যন্ত ধ্বংসাত্মক হয়। 2 নম্বর পাঠে আমরা যাব, সেটা হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ঠিক উল্টো জায়গাটা একটু দিকে যাব। দেখো, এখানে পড়ে গিয়েছিলাম 35 থেকে 0 থেকে 35 ডিগ্রি। আমরা এটা যাব 35 ডিগ্রি থেকে 50
অথবা কখনো কখনো 55 ডিগ্রি উত্তর অবলিক দক্ষিণ অক্ষরেখার মধ্যে, উত্তর অবলিক দক্ষিণ অক্ষরেখার মধ্যে। মাথায় ঢুকলো। এবার এই ক্রান্তীয় ঘূর্ণিপাতের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছিলে যে এর কেন্দ্রে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপই তার সমস্ত শক্তি, সেই কিন্তু ঘূর্ণিপাতের প্রসার ঘটবে। নিম্নচাপ কেন্দ্রের বিস্তৃতি যত বেশি হবে তার পরিধিও তত বেশি বিস্তৃত হবে। নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাতের ক্ষেত্রে একই জিনিস পরোক্ষভাবে কাজ করে, কিন্তু এই ক্ষেত্রে এক প্রকার বায়ু অর্থাৎ উষ্ণ বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাতের ক্ষেত্রে দুই প্রকার বায়ু। একটা হলো শীতল বায়ু। শীতল বায়ু মানে সে পরোক্ষে শুষ্ক বায়ু। তোমরা ফ্রিজে মাল রাখো, অনেক কাঁচা সবজি এনে রাখি, দেখবে ফ্রিজে রাখার জন্য তা শুকিয়ে যায়, অথচ ফ্রিজ ঠান্ডা, অর্থাৎ শীতল বায়ু প্রকৃতিতে শুষ্ক হয়। দুই উষ্ণ বায়ু। উষ্ণ বায়ু, এখন এই উষ্ণ বায়ু এর প্রকৃতিতে আর্দ্র হয়। তাহলে শীতল বায়ু হলো শুষ্ক এবং তাপমাত্রা কম, উষ্ণ বায়ু হলো আর্দ্র, তাপমাত্রা বেশি। এই দুই প্রকার বায়ুপুঞ্জ, এখানে কিন্তু আমি একটি শব্দ যোগ করলাম, সেটা হলো বায়ুপুঞ্জ। সেটা হলো বায়ুপুঞ্জ। এখন নাতিশীতোষ্ণ অঞ্চলের অবস্থান যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে নাতিশীতোষ্ণ অঞ্চলের একদিকে আছে ক্রান্তীয় অঞ্চল, সেটা উষ্ণ, আর উল্টো দিকে আছে শীতল অঞ্চল অর্থাৎ মেরু অঞ্চল। অর্থাৎ মেরু অঞ্চল থেকে শীতল বায়ু, শুষ্ক বায়ু, আর ক্রান্তীয় অঞ্চল থেকে বা নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র বায়ু প্রবাহিত হয়। এই দুই বায়ুপুঞ্জ আমি একটু চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করি। ধরে নাও উপরের পাটে আমি দেখাচ্ছি যে শীতল আর শুষ্ক বায়ু, শীতল ও শুষ্ক বায়ু পুঞ্জ, পয়সীয় বলজ। হ্যাঁ, এবার দেখো এর পাশে রয়েছে, নিচে রয়েছে ভূপৃষ্ঠ সংশ্লিষ্ট অংশতে রয়েছে যে উষ্ণ ও আর্দ্র বায়ু, উষ্ণ ও আর্দ্র বায়ু। এখন এই দুই বায়ুপুঞ্জ একটা সাম্য অবস্থা সাধারণভাবে বিরাজ করে। যখন তাদের মধ্যে ভারসাম্য নষ্ট হয়, অর্থাৎ তাপের তারতম্য ঘটে, তখন তাদের মধ্যে শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জের মধ্যে প্রবেশ করে, উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জের মধ্যে প্রবেশ করে। তাদের মধ্যে একটা ঘূর্ণন সৃষ্টি হয়। এই ঘূর্ণন সৃষ্টির ফলে শীতল এবং শুষ্ক বায়ু ধীরে ধীরে উষ্ণ বায়ুকে ঘিরে ফেলে। আর এই ঘিরে ফেলার সময়ে আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই, এতটুকু ধরে নাও এটা হলো উষ্ণ বায়ু, ডট ডট লাইনে আমি দেখাচ্ছি, ডট ডট লাইনে দেখাচ্ছি, এ হলো উষ্ণ বায়ু। এ হালকা এ উপরে উঠে যাবে, আর ওকে ঘিরে নেবে কোন বায়ু? শুষ্ক এবং শীতল বায়ু। এখন এই শুষ্ক শীতল বায়ু ঘিরে নেওয়ার জন্য এক উষ্ণ বায়ু উপরে উঠে যাওয়ার জন্য তার তাপমাত্রা কমে যাবে, আবার শীতল বায়ু নিচে নেমে যাওয়ার জন্য সে যখন ঊর্ধ্বগামী হবে তারও তাপমাত্রা কমে যাবে। তখন একটা নির্দিষ্ট পর্যায়ে তাদের বরাবর, সীমান্ত বরাবর, এখানে একটা শব্দ বললাম সীমান্ত, সীমান্ত বরাবর বৃষ্টিপাত সংঘটিত হবে। এই প্রকার বৃষ্টিপাতকে আমরা তখন বলবো প্রতীক ঘূর্ণিপাত। কেন প্রতীক ঘূর্ণিপাতকে বলবো? যে যেহেতু ভুল বলেছি, নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাত, প্রতীক ঘূর্ণিপাত শব্দটা তোমরা বাদ দেবে, নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাত, কারণ প্রতীক ঘূর্ণিপাত আমরা এখনো প্রবেশ করি নেই। তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাতের ক্ষেত্রে দুই প্রকার বায়ুপুঞ্জ পরস্পরের মধ্যে আলোড়ন সৃষ্টি করে তারা যখন ঊর্ধ্বগামী হচ্ছে, তখন তাদের সীমান্ত বরাবর বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, তাদের মধ্যে প্রচণ্ড ঘূর্ণন তৈরি হচ্ছে এবং দীর্ঘদিন কয়েকদিন এরা স্থায়ী হচ্ছে। তাহলে ক্রান্তীয় ঘূর্ণিপাত স্বল্পস্থায়ী, নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাত তুলনামূলক দীর্ঘস্থায়ী। ক্রান্তীয় ঘূর্ণিপাত বিধ্বংসী, অনেক কিছু ক্ষতি করে, নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাত তুলনামূলক কম বিধ্বংসী বা ক্ষতিকারক তেমন করে না। এরপরে আমরা জানবো প্রতীক ঘূর্ণিপাত। দুই প্রকার ঘূর্ণিপাতই আমি দেখলাম, কি দুটোই কিন্তু ক্রান্তীয় ঘূর্ণিপাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাত, তারা কিন্তু যে কারণেই সৃষ্টি হোক তার পিছনে উষ্ণতার তারতম্য, উচ্চচাপের তারতম্য রয়েছে। মূলত তারা নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হচ্ছে। এখন নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হলো, দেখো সব অঞ্চলগুলো আমাদের যেখানে উষ্ণমণ্ডল রয়েছে, অর্থাৎ উষ্ণতাটা বেশি, শীতল অঞ্চলও তো আছে, তাহলে শীতল অঞ্চলের দিকে আমাদের এগোতে হবে। এখন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল, এই অঞ্চলের কোনো জায়গায়
গভীর উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ বায়ু ঘূর্ণবাতের ঠিক উল্টো অবস্থা তৈরি হয়, অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত যেগুলি নিম্নচাপ কেন্দ্রিক তার উল্টো অবস্থা তৈরি হয়। আগের চিত্রে তোমরা দেখেছিলে কেন্দ্রে ছিল নিম্নচাপ, এখন ঠিক উল্টো অবস্থা তৈরি হয়। কীরকম উল্টো অবস্থা তৈরি হয় দেখো, আমরা বাইরে দিয়েছিলাম 945 মিলিবার, তাহলে এর ভিতর হলো 945 মিলিবার, অর্থাৎ উচ্চচাপ হয়ে গেল। বাইরের দিকে চাপ কমছে 940 মিলিবার, আবার বাইরের দিকে চাপ কমছে 935 মিলিবার, আবার বাইরের দিকে চাপ কমছে 930 মিলিবার। তাহলে তাদের কেন্দ্রের যে উচ্চচাপ, অর্থাৎ এই জায়গাটার বায়ু ঘন, বায়ু শীতল, হ্যাঁ, কেন্দ্রের হচ্ছে উচ্চচাপ। কেন্দ্রে যখন উচ্চচাপ হয় তখন ওই উচ্চচাপের বায়ু পার্শ্বস্থ নিম্নচাপের দিকে বেরিয়ে আসে। উত্তর গোলার্ধে যেমন দেখেছিলে ঘূর্ণবাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে, এখানে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে। ক্লিয়ার হলো? এখন দেখো, এইবার দেখো এই বায়ু যেহেতু কেন্দ্রে রয়েছে উচ্চচাপ, উচ্চচাপের বায়ু পার্শ্বস্থ নিম্নচাপের দিকে বেরিয়ে আসছে, এই বায়ু ভারী, এই বায়ু ভারী, এই বায়ুর গতিবেগ কম, এ স্বচ্ছ আবহাওয়া রাখে, তেমন বৃষ্টিপাত সংঘটিত করতে পারে না। এ ধরনের আমরা যে ঘূর্ণবাত বলি তাকে আমরা বলি প্রতীপ ঘূর্ণবাত। আজ আমরা জানলাম ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, এবার প্রতীপ ঘূর্ণবাত। তাহলে লক্ষ্য করো, উষ্ণমণ্ডলে যেখানে নিম্নচাপগুলো সক্রিয় হয় সেখানে কিন্তু যে ঘূর্ণবাত সৃষ্টি হয় তাকে আমরা বিভক্ত করেছি, এক ক্রান্তীয় ঘূর্ণবাত আর দুই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। প্রতীপ ঘূর্ণবাত কিন্তু উচ্চচাপ কেন্দ্রিক, অর্থাৎ তার কেন্দ্রে অবস্থান করে উচ্চচাপের বায়ু বাইরের দিকে বেরিয়ে গিয়ে এই প্রকার ঘূর্ণনের সৃষ্টি করে। এটা স্বচ্ছ আবহাওয়া থাকে, বৃষ্টিপাত তেমন সংঘটিত হয় না। কেন হয় না? উচ্চচাপের বায়ু নিম্নচাপের দিকে এগিয়ে আসছে, অর্থাৎ শীতল বায়ু ভারী, তার গতিবেগ কম থাকে, স্বচ্ছ আবহাওয়া দান করে, তাই মেঘমুক্ত নির্মল আকাশ থাকে। আজ আমরা ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানব পরবর্তী চ্যাপ্টারের বেশ কিছু অংশ। তোমরা ভালো করে আরেকবার দেখে নেবে আমি যে অংশগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রথম পার্টের সমুদ্রবায়ু, স্থলবায়ু পার্থক্য প্রায়ই দেয়, ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণবাত পার্থক্য প্রায়ই দেয়। এরপরেই আমরা চলে যাব বায়ু প্রবাহের চ্যাপ্টারের শেষ অংশে। কি অংশে? আমরা বিভিন্ন প্রকার বৃষ্টিপাত, আপেক্ষিক আর্দ্রতা এ নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাবে, আমি তা উত্তর দেওয়ার সচেষ্ট হব।